হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তোমরা যদি নিজের বডিকে সঠিকভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি জানতে পারবে যে তোমরা সেই মাসে গর্ভধারণ করতে চলেছো। যেটা আমি নিজে বুঝতে পেরেছিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব যে আমি কি কি সিমটম আমার বডিতে ফিল করেছিলাম। আর আমি কিন্তু পিসিওডি নিয়ে কনসেপ্ট করেছি। তো আজকের ভিডিওটা চলো শুরু করছি। দেখো, আমাদের শরীর কিন্তু নানাভাবে সিগন্যাল দেয় যে আমরা সেই মাসে গর্ভধারণ করতে চলেছি কি না। যেরকমটাভাবে পিরিয়ডের সময়ও কিন্তু আমাদের বডি নানানভাবে সিগন্যাল দেয় যে তোমার পিরিয়ড আসতে চলেছে। যেরকম ধরো লেগ ক্র্যাম্পস হয়, ঠিক আছে, পিরিয়ড ক্র্যাম্পিং হয় অনেক বেশি করে, আরও অনেক অনেক কিছু হয় এক একজনের বডিতে। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের বডি থেকে আগেই জানিয়ে দেয় যে তোমার পিরিয়ড আসতে চলেছে। তো আমি আজকে আলোচনা করব যে আমাদের প্রেগনেন্সি আসতে চলেছে কিনা সেই রকমটা কি করে বুঝবো, আমাদের বডিকে আমরা নোটিস করি, ঠিক আছে। সবার ফার্স্টে হচ্ছে তো একটা যেটা সিমটম, লক্ষণ যেটাকে বলবো আমি, সেটা হচ্ছে মিসড পিরিয়ড। মানে মাসিকটা যদি তোমাদের মিস হয়ে যায় তাহলে কিন্তু আমরা প্রেগনেন্সি টেস্ট করে কিন্তু অনায়াসে জানতে পারি যে আমরা কনসিভ করেছি কি করিনি। কিন্তু মাসিক ডেটটা পার করার জন্য আমাদের অতটা ধৈর্য হয় না। আমরা কিন্তু আগের থেকেই মনে একটা কৌতূহল থাকে যে যেহেতু আমরা প্ল্যানিং করি প্রতিটা মাসে, সেহেতু আমাদের মানে প্রচণ্ড কৌতূহল থাকে যে আমরা এই মাসে কনসিভ করব কি করব না। তো প্রথমেই যে লক্ষণটি আমাদের শরীরে দেখা যায় সেটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং। আর এই ইমপ্লান্টেশন ব্লিডিং বা যোনিপথ দিয়ে রক্তক্ষরণ, তোমরা দুটোই বলতে পারো। তো অনেকেই কিন্তু ভুল ধারণা যে ওটা ইমপ্লান্টেশন ব্লিডিংটাকে কিন্তু সে মাসিকের রক্তপাত হিসেবে ধরে নেয়। কিন্তু তোমাদেরকে আমি বলবো তিনটে পার্থক্য, এই দুটোকে তোমরা কি করে আলাদা করে বুঝবে যে তোমাদের এটা মাসিকের রক্ত যাচ্ছে নাকি তোমাদের এটা ইমপ্লান্টেশন ব্লিডিং হচ্ছে। আমি নিজে ফিল করেছি এটা, কিন্তু এটা মানে 100 জনের মধ্যে কিন্তু 30 জন মানুষের মধ্যে হয়ে থাকে। আর লাকিলি আমার মধ্যে হয়েছিল সেই জিনিসটা, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, সবার মধ্যে যে হতে হবে সেটা কোনো কারণ নেই। তো যাই হোক, ফার্স্ট পার্থক্য যেটা সেটা আমি বলছি, এই ব্লিডিংটা উজ্জ্বল গাঢ় রঙের হবে না। যেখানে মাসিকের রক্ত কিন্তু আমাদের উজ্জ্বল গাঢ় রঙের হয়, পুরো রেড হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার একদম হালকা পিঙ্ক হবে বা ব্রাউন কালার হতে পারে, পিঙ্ক বা ব্রাউনের মতন হতে পারে, হালকা হতে পারে। 2 নম্বর পার্থক্য যেটা সেটা হচ্ছে এই ইমপ্লান্টেশন ব্লিডিংটা হচ্ছে তোমার চাকা চাকা ভাবে বেরোবে না। এটা যেরকম ভাবে শুরু হয়েছে সেরকমভাবে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্তও চলতে পারে। কোনো রকমের প্যাডেরও দরকার হয় না। ডিসচার্জ যেমন বেরোয় হালকা হালকা টাইপের, ওইরকমভাবে বেরোতে পারে। আর অন্যদিকে মাসিকের রক্ত কিন্তু চাকা চাকা বেরোয়, ঠিক আছে, একটু দলা দলা কিন্তু আমাদের মাসিকের রক্ত বেরোয়। তো 3 নম্বর পার্থক্য যেটা, ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু একদম স্পট টাইপের হবে, মানে 1 ফোঁটা কি 2 ফোঁটা এরকমভাবে হবে। আর অন্যদিকে মাসিকের রক্ত কিন্তু আস্তে আস্তে শুরু হতে 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 কিন্তু সেই জিনিসটা যতটা টাইম পেরোবে জিনিসটা কিন্তু অনেকটা হেভি ফ্লো হয়ে যাবে মাসিকের রক্ত আমাদের। আর ইমপ্লান্টেশন কিন্তু সেই জিনিসটা হবে না। তো তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবে যে কোনটা তোমাদের মাসিকের রক্ত, কোনটা তোমাদের ইমপ্লান্টেশন ব্লিডিং। তো গেল 1 নম্বর লক্ষণ। 2 নম্বর লক্ষণ যেটা বলবো সেটা হচ্ছে ব্রেস্ট পেন বা স্তনে ভারী ভারী ভাব। এই জিনিসটা কিন্তু পিরিয়ড আসার আগে অনেক মেয়েদের হয়, যেটা আমারও হয়। পিরিয়ড আসার প্রতি মাসে আমার ব্রেস্ট পেনের আমি সম্মুখীন হতাম। কিন্তু এই ব্রেস্ট পেনটা কিন্তু পিরিয়ড আসার মোটামুটি 1 সপ্তাহ আগে দেখা যায়, হ্যাঁ। কিন্তু এই যদি ইমপ্লান্টেশনের 2 থেকে 3 দিনের মধ্যে যদি তোমাদের ব্রেস্ট পেনটা শুরু হয়ে যায় তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমরা কনসিভ করতে চলেছো সেই মাসে। ব্রেস্ট পেন বলতে তোমার স্তনে ভারী ভারী লাগবে, মানে ধরো কোনো কিছু ড্রেস পরলে বা নাইটি চুড়িদার যেটাই পরো তোমরা, সেটা পরলে দেখবে হঠাৎ করে একটা নিপেলদের মধ্যে একটা ব্যথাও ঠিক না, কিরকম একটা অস্বস্তির মতন মনে হবে, ঠিক আছে, মানে হালকা টাচ করলে একটু মানে হালকা হালকা ব্যথা টাইপের, মানে ওরকম ধরনের মনে হবে। খুব পরিমাণে যে ব্যথা হবে নিপেলের মধ্যে প্রথম দিকে সেরকমটা কিন্তু না, কিন্তু একটু অস্বস্তি হবে তোমাদের মানে ব্রেস্টের মধ্যে। তো তোমরা বুঝতে পারবে তখনই যে না, কিছু একটা হয়তো আলাদা হচ্ছে। আর নিপেলটা কিন্তু অনেকটা ফুলে যায়, সেটা আমি নিজে নোটিস করেছিলাম। 3 নম্বর লক্ষণ হচ্ছে ঘন ঘন বাথরুম যাওয়া। হ্যাঁ, এই লক্ষণটা কিন্তু প্রথম দিকে সেমন একটা হয় না, কিন্তু তোমরা যদি খুব নোটিস করো তোমরা দেখবে তোমাদের কিন্তু একটু পর পর তৃষ্ণা পাচ্ছে, মানে জল খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, জল খেতে
ইচ্ছে করাটাও কিন্তু একটা প্রেগনেন্সির লক্ষণ। তখনও ইউট্রাসটা খুবই ছোট, সেভাবে আর কি আকারে সেভাবে একটু বড় হয় না, তা সত্ত্বেও কিন্তু ব্লাডারে আমাদের তাড়াতাড়ি চাপ পড়ে আর আমাদের কিন্তু টয়লেট বারে বারে যেতে হয়। আর যেহেতু তখন আমাদের কিডনিতে ব্লাড সার্কুলেশনটা খুব তাড়াতাড়ি হয়, এর জন্য কিন্তু আমাদের বাথরুমের পরিমাণটা একটু পরপর বলতে আধা ঘন্টা 1.5 ঘন্টা পরপর কিন্তু আমাদের ইউরিন পাস করতে যেতে ইচ্ছে করে। আর সেটা কিন্তু তোমাদের সারাদিন না গেলে পরেও সন্ধেবেলা বা বিকেল টাইম থেকে একটু বেশি হতে পারে, যেটা আমি নিজের ক্ষেত্রে মানে দেখেছিলাম। 4 নম্বর যে লক্ষণটা সেটা হচ্ছে পেটে অস্বস্তি বা পেটটা ফোলা ফোলা ভাব। ঠিক আছে, এটা খুবই একটা ভাইটাল একটা লক্ষণ। এটা কিন্তু পিরিয়ডসের আগে কখনোই কিন্তু তোমার গ্যাস গ্যাস ভাব বা পেট ফোলা ফোলা ভাব পিরিয়ডসের আগে আমাদের হয় না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই প্রেগনেন্সি আসার আগেই কিন্তু তোমার পেটটা ফোলা ফোলা লাগতে পারে, মানে গ্যাস গ্যাস ভাব লাগতে পারে, ভাববে যে পেটটা মানে ফেপে আছে। 5 নম্বর যে লক্ষণটা বলবো সেটা হচ্ছে গা গোলানো বা বমি বমি ভাব। মানে এই লক্ষণটা আমি তোমাদেরকে বলছি তার কারণ এই লক্ষণটা কিন্তু সবার মধ্যে খুব আর্লি প্রকাশ পায় না। সম্ভবত 6 to 7 উইকের মধ্যে কিন্তু আমার প্রকাশ পেয়েছিল এই বমি বমি ভাব হওয়াটা। কিন্তু তোমাদেরকে আমি খুব মানে তাও বলবো সাইনটা, তার কারণ হচ্ছে আমার আর কি যে একটা ফ্রেন্ড আছে ওর কিন্তু অনেকটা আগে এই বমি বমি ভাবটা দেখা দিয়েছিল। তার মানে দেখো সবার বডি কিন্তু আলাদা, সবার বডি আলাদা কাজ করে। এর জন্য এই লক্ষণটা আমি তোমাদেরকে বলছি যে বমি বমি ভাব বা গা গোলানো ভাব, বমি কিন্তু হয়ে যাবে না, তোমাদের একটা হালকা ওরকম ফিলিংস আসতে পারে, যেহেতু গ্যাস গ্যাস ভাব লাগবে, তোমাদের পেটটা ফোলা ফোলা লাগবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মনে হতে পারে যে হয়তো বমি বমি ভাব লাগবে, বমি 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 পেয়ে যাচ্ছে, এরকম ধরনের একটা ফিলিংস তোমাদের মধ্যে কাজ করবে তখন। 6 নম্বর যে লক্ষণটা বলবো সেটা হচ্ছে সাধারণত গর্ভধারণের প্রথম সপ্তাহে প্রকাশ পায়। খুবই ক্লান্তি লাগা, খুব টায়ার্ড ফিল করবে তোমরা, ভাববে যে কোনো কাজ করতে মন চাইছে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। খুব খুব মানে অলস প্রকৃতির লাগবে, মনে হবে যে এখানেই বসে থাকি, এই কাজটা এখন করব না। যে কাজগুলোতে তুমি খুব তাড়াতাড়ি আগে করে ফেলতে, সেই কাজগুলোই তোমার করতে ইচ্ছে করবে না, মন চাইবে না আর কি। তার কারণ একটাই, তোমার বডির ভেতরে তখন অনেক কিছু কাজ হচ্ছে, অনেক রকমের হরমোনের চেঞ্জেস হচ্ছে, এর জন্য কিন্তু তোমার বডির ভেতর থেকে প্রচুর কাজ করছে, সেই জন্য তোমরা কিন্তু প্রচুর টায়ার্ড মনে করবে। 7 নম্বর লক্ষণটা হচ্ছে খুব খিদে পাওয়া আর মুখের স্বাদটা একদম চেঞ্জ হয়ে যাওয়া। মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, প্রচণ্ড পরিমাণে খিদে পেতো। আমি যখন আর কি জানতে পেরেছি যে আমি প্রেগনেন্ট, তখন আমি ভাবতাম যে আদৌ কি আমি প্রেগনেন্ট, কারণ প্রেগনেন্সির সময় কিন্তু আমি শুনেছি সাধারণত যে খিদে পায় না বা কিছু খেতে ইচ্ছে করে না, এই সমস্ত শুনেছি। কিন্তু আমার ক্ষেত্রে পুরোপুরি উল্টো হয়েছে। আমার প্রচুর পরিমাণে খিদে পেতো, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরপরই মনে হয় খিদে পেতো। আমি ভাবতাম যে আমার খিদে কেন পাচ্ছে, আজব তো, আমি কি আদৌ ওইটা আমার পজিটিভ এসছে কিটে, নাকি আমি মানে ভুল দেখছি, মানে আমি শুধু ওইটা ভাবতাম। কিন্তু তারপরে আর কি তোমার ওই জিনিসটা প্রকাশ পেয়েছে যে আমি খেতে একদমই পাচ্ছি না। ওটা একটু পরে শুরু হয়, অত আর্লি কিন্তু তুমি খেতে পারবে না একদম, ওর জিনিসটা কিন্তু শুরু হয় না। ওটা নিয়েও আমি আলাদা ভিডিও বানাবো। তো তার আগে বলছি যে তোমাদের কিন্তু অনেকটা খিদে পেতে পারে, আর মুখের স্বাদটা চেঞ্জ হয়ে যাওয়া মানে ধরো খিদে পাচ্ছে ঠিকই, কিন্তু তোমার ধরো অন্য কিছু খেতে ইচ্ছে করছে। ধরো সাধারণত তুমি যে জিনিসটা প্রতিদিন খাচ্ছ সেটা না, একটু অন্যরকম তোমার মুখে টেস্ট আসছে, ধরো একটু নোনতা নোনতা টেস্ট আসছে, কারো একটু মিষ্টি ভালো লাগছে খেতে, কারো একটু ঝাল ঝাল জিনিস ভালো লাগছে খেতে, মানে টুকিটাকি খাবার, ভাত ছাড়াও যে একটু পর পর যে আমরা স্ন্যাক্সগুলো যে খাই। 8 নম্বর হচ্ছে ঘ্রাণ শক্তি। এই ঘ্রাণ শক্তি নিয়ে যে কি বলবো, মানে প্রচণ্ড যে কি বলবো, যে স্মেলের যে একটা তীব্রতাটা না, প্রচণ্ড যে আমরা যে কোনো কিছু একটা স্মেল করবো, এটা যে তীব্রতাটা প্রচণ্ড পরিমাণে মানে বেড়ে যায়। সত্যি কথা, আমি রান্নাঘরে রান্নাবান্না সবই করি বিয়ের পর থেকে, কিন্তু আমার পিরিয়ডটা মিস হওয়ার আগে থেকে আমি না, রান্নাঘরটা তো সবসময় লক করা থাকে, সকালবেলা যখন লকটা খুলতাম, লকটা খোলার পরেই যেতেই পারতাম না, আমার একদম গাটা গুলিয়ে চলে আসতো, কীরকম জানি লাগতো, ভালো লাগতো না গন্ধটা, মানে সারা রাত মনে হয় রান্নার মশলাপাতির সমস্ত কিছুর গন্ধ মানে একাকার হাওয়ায় বাতাসে মিশে গেছিলো, যাওয়ার কোনো রাস্তা পেতো না। ওটা খোলার পর এত বিরক্ত লাগতো আমার, মানে
মানে ওই জিনিসটা আমি খুব ফেস করেছিলাম প্রথম দিকে, মানে এই স্মেলটা। এমনি মাছের গন্ধ বলো, মাংসের গন্ধ বলো, ডিমের গন্ধ বলো, ওই সমস্ত জিনিস আমার নাকে সেভাবে একটা আসেনি। আমি শুধু রান্নাঘরে যেতে পারতাম না। রান্নাঘরে গেলেই তোমার এই যে সর্ষের তেল বলো, জিরের গুঁড়ো, মানে সমস্ত কিছু যে মশলার যে মিক্সচারের যে একটা স্মেল থাকে না, ওই স্মেলটা আমার খুব বাজে লাগতো। দরজাটা খুললেই পরে আমি সমস্ত কিছু মিক্স করে একটা স্মেল পেতাম, আমি থাকতে পারতাম না, আমি চলে আসতাম। এমনটাও হয়েছে আমি ভাত খেয়ে বাইরে কলতলায় হাত ধুতে চলে গেছি, আমি কিন্তু রান্নাঘরে সিঙ্কে পর্যন্ত যেতাম না বাসনটা রাখতে। আমার স্মেলটা এতটা খারাপ হয়ে গেছিলো, আমি কোনো কিছু স্মেল নিতে পারতাম না ওই টাইম। 9 নম্বর যে লক্ষণটা বলবো, সেই লক্ষণটা হচ্ছে মাথা ব্যথা। এই মাথা ব্যথার লক্ষণটা তোমরা কিন্তু সবাই নোটিস করতে পারবে, যাদের প্রেগনেন্সি, যারা কনসিভ করেছো অলরেডি, দেখবে মাথা কিন্তু প্রচণ্ড ব্যথা করে। আর আমরা কিন্তু মাথা ব্যথাকে সেভাবে একটা গুরুত্ব দিই না, যে মাথা ব্যথা হচ্ছে হয়তো কমে যাবে, কিন্তু না, সেই জিনিসটা, মাথা ব্যথাটা কিন্তু আমাদের প্রেগনেন্সি আসার একটা লক্ষণ, মাথা ব্যথা। ঠিক আছে, মাথা ঝিমুনি ঝিমুনি লাগা, মাথা ব্যথাটা কিন্তু একটা প্রেগনেন্সি আসার লক্ষণ। আর তোমরা কিন্তু ভুল করেও তোমরা মাথা ব্যথার ওষুধ খাবে না, স্যারিডন খাবে না। তোমরা মাথার মধ্যে এমনি ভিক্স টিক্স যা কিছু হয় একটু লাগিয়ে তোমরা রাখবে, মাথা ব্যথার আর কি ওষুধ খাবে না। 9টা হচ্ছে লক্ষণ, যে লক্ষণগুলো কিন্তু প্রায় 100 ভাগের মধ্যে 80 ভাগ মানুষের, মহিলার আর কি, সবার বডিতে কিন্তু প্রকাশ পায়। যেটা আমার পেয়েছে, আমি তোমাদেরকে বলছি, এক্সট্রা অর্ডিনারি আমি কিছু বলছি না, অনেক কিছু আছে বলার মতন, কিন্তু সেই জিনিসগুলো আমি ফেস করিনি। তো যে জিনিসগুলো ফেস করেছি তোমাদেরকে বলছি। তোমরা আমাকে জিজ্ঞেস করেছো কয়েকজন, যে আমি কমেন্টে দেখতে পেরেছি যে প্রেগনেন্সি ইমপ্ল্যান্টেশনের পরে কি আমাদের মাথায় শ্যাম্পু করা উচিত কিনা, হেয়ার ওয়াশ করা উচিত কিনা। তো আমি তোমাদেরকে বলছি, দেখো, এটা একটা না একদম মনের একটা ভুল ধারণা। আমিও সেই ধারণাটা ছিল আমার মনের মধ্যে, যে মাথায় সাবান দিলে হয়তো প্রেগনেন্সি থাকে না, এরকম একটা ধারণা ছিল আমার মাথার মধ্যে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি মাথায় সাবান দিয়েছিলাম, শ্যাম্পুও করেছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, এরকম কোনো কিছু না। আজকের ভিডিওটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা যারা ডিটেলসে যা যা জানতে চাও না চাও, তারা কিন্তু পার্সোনালি যদি কন্ট্যাক্ট করতে চাও, তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলতে পারো। তো অনেক মানুষ আছে যারা পার্সোনালি কথা বলতে চাচ্ছে আমার সাথে, কিন্তু আমি সেভাবে আর কি এখনও ওভাবে কাউকে গাইড করা শুরু করিনি, আমি আমার ভিডিও থ্রুতেই শুরু করছি। জানি না কতটা কি করতে পারবো পার্সোনালি গাইড করে, কেউ সাকসেস, মানে কেউ কাউকে সাকসেস দিতে পারবো কিনা সেটা আমি জানি না। কিন্তু কমেন্ট বক্সে তো একটা বোন আমাকে কমেন্ট করেছে যে আমার টিপস ফলো করে সে 1 মাসের মধ্যে কনসিভ করেছে। এটা আমার কাছে খুবই একটা অ্যাচিভমেন্ট। তার কারণ আমি কিন্তু ভিডিও বেশি দিন হয়নি যে ছেড়েছি, আমি খুব বেশি হলে সম্ভবত ওই ভিডিওগুলো 1 মাস হয়েছেই ছেড়েছি টিপসগুলো। সে 1 মাস ফলো করে সে বোনটা যদি কনসিভ করতে পারে, তাহলে কিন্তু তোমরাও আশা করছি চেষ্টা করো, চেষ্টা করলে অবশ্যই কনসিভ করতে পারবে। অসম্ভব কিচ্ছু নয় বোন, তোমরা সবাই সব কিছু করতে পারবে। তো আমার অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।